গতিতে চলছে যক্ষের ভোট গণনা। যান্ত্রিক ত্রুটি বলছে কর্তৃপক্ষ। ফলাফলের অপেক্ষায় নির্ঘুম শিক্ষার্থী ও প্রার্থীরা। রাজধানীতে নির্ধারিতের চেয়ে দ্বিগুণ দাম এলপি গ্যাসের। দিনভর ঘুরে মিলছে না সিলিন্ডার গ্যাস। রমজানেও সংকটের আশঙ্কা। খুলনায় ৬টি আসনে এবার পাল্টেছে মূল লড়াইয়ের সমীকরণ। বন্ধ পাটকল চালু, জলাবদ্ধতা নিরসন ও সুপেয় পানি চান ভোটাররা। প্রকল্পের মেয়াদ শেষ হলেও পঞ্চগড়ে সেতু নির্মাণের বাকি প্রায় অর্ধেক। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির পাল্টাপাল্টি দোষারোপ। অবশেষে দৃশ্যমান হতে যাচ্ছে পটুয়াখালী ইপিজেড প্রকল্প। স্বপ্ন দেখছেন স্থানীয়রা। বাস্তবায়িত হলে উন্নত হবে উপকূলীয় অর্থনীতি। ফেলানি হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হলেও বিচারের আশায় বাবা মা ও সীমান্তের মানুষ। মামলা ঝুলে আছে ভারতের উচ্চ আদালতে। এবং গ্রিনল্যান্ডে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। বাস্তবসম্মত সংলাপ চায় প্রধানমন্ত্রী নাইল স্যান। ন্যাটোর জন্য ক্ষতিকর বলছে সকালে। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি শেফিল রহমান। এবার বিস্তারিত। রাতভর গণনা করেও যক্ষুর ফল ঘোষণা করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এখনো চলছে ভোট গণনা। শুরুতেই ওএমআর মেশিনের যান্ত্রিক ত্রুটিতে আটকে যায় ভোট গণনা। এরপর মধ্যরাতে আবার ভোট গণনা শুরু হলেও ছিল ধীর গতি। তবে ফলাফলের অপেক্ষায় নির্ঘুম রাত কাটিয়েছে শিক্ষার্থী ও প্রার্থীরা। সাদ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম, যেখানে রাখা হয় যক্ষুর ভোট গণনার সব আয়োজন। তবে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায়। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের পোলিং এজেন্টরা এখানে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনার পর রাত 12:30টার দিকে আবারও শুরু হয় ভোট গণনা। নৃবিজ্ঞান বিভাগের ভোট হাতে গণনা শেষে ওএমআর মেশিন দিয়ে যাচাই করা হয়। এরপর রাতভর চলে ভোট গণনা। শুনেন, ওএমআর মেশিনে আমরা 3 দিন ট্রায়াল করেছি। ভোট গণনা সচক্ষে দেখতে অডিটোরিয়ামে সারা রাত প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত যক্ষু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬৫%। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, কি ধরনের কারিগরি ত্রুটির কারণে ভোট গণনায় বিঘ্ন ঘটে, আর গণনা শেষ করতে কত সময় লাগতে পারে জানাবেন? যক্ষু যে নির্বাচন হয়েছে কালকে, যেখানে হচ্ছে ভোট দিয়েছেন আসলে ভোট যারা ভোট দিয়ে ১৬,৬৬৫ জন, সেই যে প্রথম যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে কিন্তু এখানে যে শিক্ষার্থীরা যারা আছেন তাদের মধ্যে কিন্তু আসলে আগ্রহের কমতি নেই। এবং আগ্রহের জন্য আসলে দেখা যাচ্ছে যে সারা রাত আসলে ভোট গণনা চলছিল। এবং সেই ভোট গণনার পরবর্তীতে যখন আমরা সকালে এসে সাংবাদিকরা এখানে এসেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে শিক্ষার্থীরা যেভাবে পারেন এখানে এই অডিটোরিয়ামে কিন্তু তারা বসে আছেন এবং তাদের সামনেই কিন্তু আসলে নির্বাচন কমিশনের এবং যারা এই ভোট গণনার দায়িত্বে আছেন তারা কিন্তু ভোট গণনা করছেন। এবং তারাও কিন্তু এখানে এসে তাদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে, উৎসাহ কাজ করছে। এই যে ভোট গণনাকে যে কেন্দ্র করে যে কে হবেন এই প্রথম নির্বাচনের যে জিএস, এজিএস এবং ভিপি, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আসলে কিছুক্ষণ আগেই আসলে 4টি বিভাগের আসলে কে কত ভোটে আসলে এগিয়ে আছেন সেগুলোই আসলে আমাদেরকে জানিয়েছেন এখানে নির্বাচন কমিশনার। তবে যেটি বলেছেন যে লোক প্রশাসন বিভাগ, এরপর হচ্ছে ফার্মেসি বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিভাগ এবং সেই সাথে নৃবিজ্ঞান বিভাগের যে প্রার্থীরা রয়েছেন তারা আসলে কে কত ভোটে এগিয়ে আছেন সেগুলো আসলে আমাদেরকে কিছুক্ষণ আগে আসলে জানিয়েছেন। এবং সেটির পরে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু শিক্ষার্থীরাও আসলে আসতে শুরু করেছেন, যেহেতু
সকাল থেকে আবারও আসলে ভোট গণনার যেহেতু কার্যক্রম রাত থেকেই চলছিল, তবে একটি যে বিষয় জানিয়ে দিতে চাই যে রাতে যে ওএমআর এর যে সমস্যাটি ছিল কারিগরি ত্রুটির কারণে যে বন্ধ ছিল 9টার দিকে, সেটার পরবর্তীতে যে 1টার দিকে থেকে যে ভোট গণনা শুরু হয় সেই ভোট গণনা কিন্তু এখনো চলছে। তবে কিছুক্ষণ আগে যে বিষয়টা আমাদের জানিয়ে দিয়েছেন যে এখন পর্যন্ত আসলে ভিপি পদে রিয়াজুল যিনি শিবিরের তিনি 427 ভোটে আছেন এবং একেএম রাকিব যিনি ছাত্রদলে আছেন তিনি 394 ভোটে আছেন এবং সে সাথে জিএস পদে যারা আছেন খাদিজাতুল কুবরা 205 ছাত্রদলের এবং সে সাথে আব্দুল আলিম 385 শিবিরের যিনি আছেন প্রার্থী হিসেবে এবং সেই সাথে এজিএস পদে তানজিল 321 ভোট এবং মাসুদ ছাত্র শিবিরের তিনি 405 ভোটে আসলে এগিয়ে আছেন। সব মোট যে ভোট গণনা সেটি আসলে গণনা করে আসলে এটি আসলে বলেছেন যে, তবে যেটি আপনি জিজ্ঞেস করলেন যে আসলে ভোট গণনা করতে আসলে কতক্ষণ সময় লাগবে সেটি আসলে আমাদেরকে এখন পর্যন্ত জানানো যায়নি যে আসলে ঠিক কতক্ষণ সময় লাগবে। তবে তারা বলছেন যে তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন যে এই নির্বাচনের যে ভোট গণনা সেটি আসলে যত দ্রুত সম্ভব আসলে তত তাড়াতাড়ি আসলে শেষ করা যায়। তবে যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু আসলে প্রথম দিকে আসলে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও পরবর্তীতে কিন্তু আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও আসলে ঘটেনি। তো এখন পর্যন্ত আসলে ভোট গণনা আসলে চলছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে ভোট গণনা আসলে যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি ভোট গণনা শেষ করে আসলে যে শিক্ষার্থীরা আছেন যারা আসলে যশোর নির্বাচন নিয়ে উৎসাহে উদ্গ্রীব হয়ে আছেন তাদেরকে আসলে এই প্রথম আসলে জিএস পদ বা ভিপি পদ এবং এজিএস পদের আসলে কে হচ্ছে সেটি দেখার জন্য। তো এখন পর্যন্ত এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে সর্বশেষ। শেফালি। ধন্যবাদ সাবরিনা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যশোর নির্বাচনের ভোট গ্রহণের বিষয় সম্পর্কিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। রাজধানীতে এলপি গ্যাস বিক্রি হচ্ছে নির্ধারিত মূল্যের 1.5 থেকে দ্বিগুণ মূল্যে। সরবরাহ কমে যাওয়ায় কোথাও কোথাও দিনভর ঘুরেও মিলছে না গ্যাস সিলিন্ডার। এতে ভোগান্তিতে গ্যাস নির্ভর শিল্প মালিক ও সাধারণ মানুষ। সংকটের পেছনে গ্যাসবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ডিসেম্বরে আমদানি কম হওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। রমজান মাসেও এমন সংকট থাকবেন বলে আশঙ্কা বিশ্লেষকদের। আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। 20 তারিখে বললো যে গ্যাসের দাম বাড়ছে, গ্যাসের দাম বেশি নিতে হবে 3800 টাকা। এরপরে মাস শেষে যার বলছে আমরা 4300 টাকা লাগবে। ব্যবসা ক্ষতি হচ্ছে এখন বর্তমানে, কারণ আমরা যেখানে 10,000 লাভ করবো সেখানে আমরা 5,000 টাকা লাভ হবে। আমার 18 জন কর্মচারী নিয়ে আমার অনেক কষ্ট চলে। এভাবেই লোকসানের কথা জানাচ্ছিলেন রাজধানীর তেজগাঁওয়ের রেস্টুরেন্ট ব্যবসায়ী ফজলুর রহমান। একই চিত্র হাতিরঝিলের এ চা দোকানির। গ্যাস সিলিন্ডারের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় ব্যবসা বন্ধের শঙ্কায় তিনি। প্রতি সবাই একটা গ্যাস, এদের গ্যাস এখন শেষ হয়ে যাচ্ছে। গ্যাসের মনে করেন 2200-2300 টাকা গ্যাস চাই, কিনে তো আর দোকান চালানো সম্ভব না। গেল এক সপ্তাহ ধরে রাজধানীতে তীব্র গ্যাস সংকটে নাজেহাল সাধারণ মানুষ। সকাল সন্ধ্যা খুঁজেও পাচ্ছেন না গ্যাস সিলিন্ডার, পেলেও গুনতে হচ্ছে বাড়তি অর্থ। সরকার নির্ধারিত 1306 টাকার 12 কেজির সিলিন্ডার কিনতে বাড়তি লাগছে 500 থেকে 1000 টাকা। বাসায় রান্না বন্ধ থাকায় ছুটতে হচ্ছে হোটেলে। সকাল আসছি, দুপুর আসছি, বিকাল আসছি, 3-4 দিন ধরে আসছি গ্যাসের লিয়া, গ্যাস নাই, গ্যাস দিতে পারে না। টাকা হইলো গ্যাস দিতে পারে না। 29টি এলপি গ্যাসবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ডলার সংকট এবং বন্দরে জাহাজ জট সব মিলিয়ে বাজারে কমেছে সরবরাহ। পাশাপাশি প্রতি মাসে গড়ে 1,30,000 থেকে 40,000 টন এলপিজি আমদানি করা হলেও ডিসেম্বরে এসেছে মাত্র 90,000 টন। এদিকে কোম্পানির সঙ্গে সিলিন্ডার পরিবহন ও হ্যান্ডেলিং খরচ বেড়ে যাওয়ায় বাড়তি দাম রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এমনটা জানান এলপিজি ব্যবসায়ী সংগঠনের এই নেতা। এই ড্রাই সিজনে এলপি গ্যাসের একটু সংকট সবসময়ই থাকে, কিন্তু বর্তমানে যে ক্রাইসিস আমরা ফিল করতেছি এরকম ক্রাইসিস কখনোই হয় নাই। প্রায় 20-22টা কোম্পানিতে গ্যাস নাই, তাদের সিলিন্ডারগুলো কিন্তু আমি যদি রাখি তাকে একটা আমার কোম্পানি রানিং কোম্পানির সিলিন্ডার দিয়ে দিই, তাহলে সিলিন্ডার এক্সচেঞ্জের একটা চার্জ আছে। আমার গ্যাসের দাম যদি 1300 টাকা হয় বা 1350 টাকা হয়, সিলিন্ডার এক্সচেঞ্জের জন্য আরও 400-500 টাকা যোগ করলে 1800-1900 টাকা তো এমনি হয়ে যায়। আসছে রমজানে এ সংকট বাড়ার আশঙ্কায় আমদানি প্রক্রিয়া সহজ ও বাজার তদারকি বাড়ানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। নগরবাসীর চলাচলের জন্য যে ফুটপাত তার অধিকাংশই ব্যবহার হচ্ছে পাবলিক টয়লেট হিসেবে।
উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করার কারণে একদিকে যেমন ফুটপাতে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে ক্ষতি হচ্ছে পরিবেশের। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ চান নগরবাসী। রাজধানীর বেশ কয়েকটি ফুটপাতের বেহাল দশার কথা তুলে ধরেছেন অঙ্কন চৌধুরী। এমন দৃশ্যে যে কেউ মনেই করতে পারে এটা কোনো পাবলিক টয়লেট। আদৌ কি এটা কোনো পাবলিক টয়লেট? রাজধানীর বেশ কয়েকটি ফুটপাতের এমন বেহাল দশা। রাজধানীর বিভিন্ন স্থানে পাবলিক টয়লেট থাকার পরেও এভাবেই ফুটপাতে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করছেন কেউ কেউ। হাইকোর্টের দক্ষিণ পাশের মাজার গেটের ফুটপাত, অন্যদিকে বাংলা একাডেমির ঠিক উল্টো দিকের ফুটপাতের অবস্থা আরো ভয়াবহ। ফুটপাতের এমন করুণ দশায় বিরক্ত পথচারীরা। এখানে অনেক গন্ধ ছিল, আমি আম্মুকে বলে দিয়েছিলাম চলো নিচ দিয়ে যাই, এখানে খুব গন্ধ, এখানে আমার ভালো লাগছে না। রাস্তাটা পরিষ্কার থাকলে চলাফেরা করতে অনেক ভালো হবে। যেখানে মাস্ক পরে আসছি, এখান থেকে হাঁটতে গেলে যে দুর্গন্ধটা আসে নাকে, এমন ভাবে যায় এখানে হাঁটাই যায় না, চলা যায় না, চলাফেরা করা যায় না। আমরা খুবই অতিষ্ঠ হয়ে গেছি। এই দুর্গন্ধ বাচ্চাদেরকে নিয়ে এদিক দিয়ে চলাচল করা খুবই দুষ্কর হয়ে পড়ছে। আর প্রস্রাব পায়খানা পড়ে রয়েছে এখানে, না অনেক দুর্গন্ধ। আবার দেখলাম ময়লা পড়ে রয়েছে পাশে। একটা ভালো একটা সুন্দর পরিবেশের মধ্যে যদি এরকম থাকে তাহলে আসলে এটা কখনোই কাম্য না। এই সমস্যা থেকে রেহাই পেতে পাবলিক টয়লেটের সংখ্যা বাড়ানোর দাবি পথচারীদের। এখানে যদি গণশৌচাগার করা হতো তাহলে মনে বিষয়টা ভালো হতো। দেখা গেছে পুরুষ মানুষ ওয়াশরুম করছে, ওখানে আমি মেয়ে মানুষ কিভাবে যাব? তাই আমি দেখা গেছে ফুটপাথটা অ্যাভয়েড করে আমি রোড দিয়ে হাঁটছি। ফুটপাথ এত অকুপাইড থাকে এর জন্য মানুষ ওভারব্রিজও ব্যবহার করে না। একটু নর্মাল হাঁটার উপযোগী হলে ভালো হতো। বন্ধ যেন হয় এরকম একটা বিষয় ব্যবস্থা নিলে আমরা উপকৃত হতাম। থ্যাংক ইউ আপনাকে। ইউনিভার্সিটির পাশে, হসপিটালের পাশে এরকম একটা প্রাইম জায়গাতে এরকম বিশ্রী পরিস্থিতির সম্মুখীন আমরা হতে চাই না। পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফুটপাতগুলো মানুষের চলাচলের উপযোগী করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতার ভোট। শিল্প ও বন্দর নগরী খুলনায় বইছে নির্বাচনী হাওয়া। মোট 6টি আসনে এবার মূল লড়াইয়ের সমীকরণ যেমন পাল্টেছে, তেমনি ভোটারদের মাঝেও বাড়ছে প্রত্যাশার চাপ। বন্ধ পাটকল চালু, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দেন সেদিকে নজর রাখছেন ভোটাররা। প্রার্থীরাও দিয়ে যাচ্ছেন নানামুখী আশ্বাস। জনতার ভোট নিয়ে খুলনার আসনগুলো ঘুরে খবর সংগ্রহ করেছেন জান্নাতুল মোহনা। সহযোগিতায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখনো চলছে গণনা। গণনার শুরুতেই ওএমআর মেশিনের যান্ত্রিক ত্রুটিতে আটকে যায় ভোট গণনা। এরপর মধ্যরাতে আবার ভোট গণনা শুরু হলেও ছিল ধীর গতি। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। এখন অপেক্ষা চূড়ান্ত ফলাফলের। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। সব শঙ্কা কাটিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষ নির্বাচনের ভোট গ্রহণ। প্রথম যক্ষ নির্বাচনে 34টি পদের বিপরীতে 4টি প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে ভোটের মাঠে লড়াই করেছেন 190 জন। মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও কেন্দ্রে ভোটার থাকা পর্যন্ত নেওয়া হয় ভোট। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট কেন্দ্রগুলো ছিল সরগরম। শেষমেশ আমাদের যক্ষটা হচ্ছে। আমার মনে হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আমাদের আনন্দটা সবচেয়ে বেশি, কারণ এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথম যক্ষ নির্বাচন। আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যক্ষ নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগী হবে। যারা প্রার্থী নির্বাচিত হবে তো তাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে দলমত নির্বিশেষে সবকিছুর বাইরে যেয়ে যাতে তারা একটা শিক্ষার্থী বান্ধবভাবে কাজ করে, শিক্ষার্থীদের পক্ষে কাজ করে, বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের পক্ষে যাতে কাজ করে। এরকম নির্বাচনটা সফল হয় তাহলে অবশ্যই ভালো কিছু হবে, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে। তবে ভোট গ্রহণকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আমাদের এখানে সুন্দর একটি পরিবেশ ছিল, কিন্তু যখন শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করে তখন থেকে আমাদের ছাত্রদলের ভাইরা তারা ক্যাম্পাস মেইন গেটের সামনে ধাক্কাধাক্কি শুরু করে। ওখানে আমরা পরবর্তী পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসন কিছুটা সহযোগিতা করলেও পরবর্তীতে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে,
শুধু সেই প্যানেল, এবং যারা দায়িত্বরত আছেন তারা ওই প্যানেলের টোকেন ছাড়া অন্য কোনো টোকেন থাকলে তারা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। ভোট গ্রহণ শেষে কিছুটা বিরতি দিয়ে শুরু হয় ভোট গণনা। এখন ফলাফল ঘোষণার অপেক্ষায় প্রার্থী ও শিক্ষার্থীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। নির্ধারিত দিনেই নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। ভোট পর্যবেক্ষণে বড় টিম পাঠাবে তারা। নির্বাচনের বর্তমান পরিবেশ নিয়েও সন্তুষ্ট ইইউ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে 4 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব তথ্য জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। জানান দেশের উন্নয়নে ইইউকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। ফরুক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন তামিম মাহবুব। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিএনপির গুলশান কার্যালয়ের ব্যস্ততা। মঙ্গলবার সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। কেবল কূটনৈতিক বৈঠক নয়, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতেও দিনভর বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের প্রচারণায় হাতে সময় খুব কম, তাই প্রতিটি আসনের খোঁজখবর নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই। বিশেষ করে ঢাকা 17 আসনের সাংগঠনিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি জরুরি দিক নির্দেশনা দিয়েছেন তিনি। সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে 17 আসনের যারা ভোটার রয়েছে সেই ভোটারদের যাবতীয় সকল সমস্যা দূরকরণের জন্য ওনার যে প্ল্যান আছে, উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান সম্পর্কে আমাদেরকে বলছেন আমরা কিভাবে কাজ করতে পারি। আমাদের চলমান একটা কর্মসূচি, এটা হলো যে সংগঠনকে গতিশীল করা, সংগঠনে কোথাও কোনো দুর্বলতা থাকলে সেগুলোকে ঠিক করা। এদিকে পাবনা 4 আসনে বিএনপির প্রার্থী অভিযোগ করেন প্রশাসন অযথা হয়রানি করছে নিরীহ মানুষদের। এইভাবে যদি সাধারণ মানুষকে গ্রেপ্তার বাণিজ্য যদি প্রশাসন করে, মানুষ কিন্তু ভোট কেন্দ্রে তখন অনেক কম যাবে। তখন কিন্তু উল্টা আওয়ামী লীগ বলতে পারবে, বিশ্ববাসীর কাছে বলতে পারবে, জানাবে তারা আমাদেরকে অংশগ্রহণ করতে দেয়নি, যে জন্য ভোটের পার্সেন্টেজ এত কম। তবে সব ছাপিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিএনপির সন্ধ্যার বৈঠকের দিকে দৃষ্টি ছিল সবার। রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারেক রহমানের সঙ্গে। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান আগামী নির্বাচন পর্যবেক্ষণে বড় দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে তারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন ধারাবাহিক তৎপরতা ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিয়েছে ডিএমপি। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। রাজনৈতিক প্রতিহিংসা এবং আওয়ামী বিরোধী অবস্থানের কারণেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়। ইউসুফ ভুইয়া রিপোর্ট। আজকে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। শুরু করেছিলেন প্রচারণাও। গেল 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো যায়নি তাকে। 18 ডিসেম্বর মারা যান শরীফ ওসমান হাদি। এই ঘটনায় উত্তাল হয়ে পড়ে ঢাকা সহ পুরো দেশ। মূল খুনি ফয়সাল করিম মাসুদ পালিয়ে গেলে চাপ বাড়ে সরকারের ওপর। অবশেষে ঘটনার 26 দিনের মাথায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা। মঙ্গলবার বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপি। অতিরিক্ত কমিশনার জানান, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তবে ব্যক্তিগত বিরোধ নয়, রাজনৈতিক কারণেই ওসমান হাদিকে হত্যা করে খুনিচক্র। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে-প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। চার্জশিটভুক্ত 17 আসামির মধ্যে 12 জন ইতিমধ্যে গ্রেপ্তার হলেও মূল আসামি ফয়সাল করিম মাসুদ, পরিকল্পনাকারী বাপ্পি সহ বাকিরা পলাতক। আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে, হ্যাঁ, আর পলাতক আছে 5 জন। ওসমান হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল ভারতে পালিয়ে গেছেন বলে জানায় ডিবি। ফয়সালের বোন জামাই ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। শীতে কাঁপছে পুরো দেশ। কুয়াশা আর হিমেল হাওয়ায় রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ বিষয়ে আরো জানাতে নেত্রকোনা ও পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান এবং জালিস মাহমুদ। জিয়াউর, আজ তাপমাত্রা কেমন দেখছেন আর শীত নিবারণে সরকারি সহায়তা দিচ্ছে কিনা জানাবেন। শেফালি, আমি নেত্রকোনার যে শীতের প্রকোপ, সেই প্রকোপ কিন্তু গত এক সপ্তাহ ধরে বেশ প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে এই নেত্রকোনার হাওড়া অঞ্চলের কৃষকরা, তারা কিন্তু তাদের যে বোরো আবাদের কাজ কিন্তু এখন হাওড়া অঞ্চলে পুরোদমে শুরু হয়েছে। কৃষক, নিম্ন আয়ের মানুষ যারা আছে, তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই যে গত কয়েকদিন ধরে, বিশেষ করে গত 2 দিন ধরে কিন্তু নেত্রকোনায় কোথাও সূর্যের দেখা মিলছে না, যে কারণে অনেক সময় দেখা গেছে যে দিনের বেলায়ও যারা বিভিন্ন যানবাহন আছে, যানবাহনের চালকরা কিন্তু তারা গাড়ির লাইট জ্বালিয়ে কিন্তু তারা রাস্তায় চলাচল করছেন। এবং স্কুল কলেজে যারা শিক্ষার্থী আছে, তারা কিন্তু এই তীব্র শীত এবং কনকনে যে ঠান্ডা বাতাস, সেই ঠান্ডা বাতাস উপেক্ষা করে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ছুটছেন। কর্মজীবী মানুষরা ছুটছেন এবং বিশেষ করে বৃদ্ধ শিশুদের মধ্যে কিছুটা বিভিন্ন সর্দি কাশি সহ বিভিন্ন রোগেরও প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা একটু এখানকার একজনের কাছে একটু জানবো, আচ্ছা, এই যে ঠান্ডায় আপনাদের কি সমস্যা হচ্ছে? তো আমাদের ঠান্ডা যে সমস্যাটা হচ্ছে, আমাদের কৃষির উপরে যে একটা প্রভাব পাচ্ছে। আমরা বীজ ধান যে জ্বালা আমরা এই বপন করতেছি, এগুলি অনেক মানে ঠান্ডায় সাদা হয়ে যাচ্ছে। আর ঠান্ডার জন্য আমরা খেতে খামারে কাজ করতে পারতেছি না। আমরা সাধারণ মানুষ, আমাদের এলাকায় এত ঠান্ডা যে 1 সপ্তাহ ধরে পাচ্ছে, যে আমরা ঘর থেকে বাইর হইতে পারছি না। এতে আমাদের রোগ বলাই অনেক বেড়ে যাচ্ছে, যেমন ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট। এবং আমাদের ওই এলাকায় সারাদিনও কোনো সূর্যের দেখা পাচ্ছি না। আপনারা শুনছিলেন, একজন বলছিলেন যে আসলে ঠান্ডায় তারা কতটা দুর্ভোগে আছেন। আমরা একটু আরেকজনের কাছে জানবো যে এই যে ঠান্ডায় আপনাদের কি ধরনের কষ্ট হচ্ছে। আমরা ঠান্ডা, সর্দি, কাশি এবং জ্বর হয়ে যাইতেছে গা। এবং স্কুলে আমরা চাকরি করি, একটু যাইতে পারি না, কষ্ট হইতেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন যে আসলে আমি জানাচ্ছিলাম যে নেত্রকোনা জেলায় যে এই যে শীতের যে তীব্র একটা প্রকোপ, এই প্রকোপে কিন্তু সাধারণ মানুষ আসলে কতটা কষ্টের মধ্যে পড়েছেন। বিশেষ করে তারা কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে আগুনের মাধ্যমে তারা কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন। এবং যারা নিম্নয়ের মানুষ আছেন, তারা কিন্তু এই যে পুরনো কাপড়ের যেসব দোকান আছে, ওইসব কাপড় কিন্তু ভিড় করছেন। তো আমরা জেলা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি, তারা কিন্তু সরকারি যে কম্বল রয়েছে, সেসব কম্বল কিন্তু বিভিন্ন জায়গায় বিতরণ করছেন, তা অপ্রতুল। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার শীতের সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন জানবো, আমাদের সহকর্মী রয়েছেন ফিরোজপুরে। আমরা ফিরোজপুরের যে শীতের প্রাদুর্ভাব এবং সর্বশেষ শীতের যে প্রকোপ, তার কি অবস্থা সে বিষয়ে জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। আপনি যদি একটু আমাদের ফিরোজপুরের যে সর্বশেষ পরিস্থিতি জানাতেন। জি, ধন্যবাদ শেফালি। সারা দেশের ন্যায় পিরোজপুরেও শীত জেঁকে বসেছে। এখানে গত 1 সপ্তাহে প্রচন্ড শীত ছিল, যে কারণে মানুষ রাস্তাঘাটে খুবই কম বের হয়েছে। আজকে যদি অপেক্ষাকৃত আমরা দেখি, আজকে একটু শীতের তীব্রতা খুবই কম, যে কারণে খুব সকাল সকালেই মানুষ রাস্তাঘাটে বের হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে ইতিমধ্যে রোদ উঠেছে, যে কারণে সকালে একটু ঠান্ডার পরিমাণ কম। যদিও অনেকটা ঠান্ডা রয়েছে, তারপরেও মানুষ বের হয়েছে বাধ্য হয়ে, যাদের স্ব কর্মস্থলে যাচ্ছে। অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা তাদের স্ব কর্মস্থল এবং কাজকর্মে বের হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তীব্র ঠান্ডা। ধন্যবাদ জালিস।
দর্শক, নেত্রকোনা এবং পিরোজপুর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। পঞ্চগড়ের আউলিয়া ঘাটে করতোয়া নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও বাকি রয়েছে প্রায় অর্ধেক কাজ। পরস্পরের উপর দায় চাপানোর চেষ্টা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি। সহকর্মী রাশেদুজ্জামান বাবুর তথ্য ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে স্থানীয়দের একটি সেতুর দাবি দীর্ঘদিনের। 2022 সালে নৌকাডুবির ঘটনায় 72টি তাজাপ্রাণ জলাঞ্জলির পর তাদের দাবি জোরালো হয়, টনক নড়ে সরকারের। এরপর 2023 সালে 110 কোটি টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে আউলিয়াঘাট কালিয়াগঞ্জ রুটে 345 মিটার এবং মারেয়া বড়শশী রুটে 545 মিটার দীর্ঘ সেতু দুটি নির্মাণের কাজ পায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ভূমি অধিগ্রহণ সহ নানা সমস্যা দেখা দেয় 2025 সালের 19 ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত সম্পন্ন হয়েছে মোট কাজের 62%। সময়মতো প্রকল্পের কাজ শেষ না হওয়ার পাশাপাশি নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে স্থানীয়রা। রাতের এরা কি মিক্সচার দিচ্ছে, কি দিচ্ছে, এইটি দেখার বিষয় তো কোনো লোক দেখি না আমরা। ওগুলা ভাঙে, ওগুলা আবার ওখানে ঢালে দিচ্ছে। পুরানো পাথরগুলো দিয়ে অন্য কিছু তৈরি করতেছে, যেমন বলক তৈরি করতেছে, গার্ডার তৈরি করতেছে। যদিও এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পাইলট ব্রেকিং থেকে যে স্টোন চিপস সেটা দিয়ে, সেটা কোনো ব্রিজ কম্পোনেন্টের বা রাস্তার কোনো স্লোপ প্রোটেকশনের ব্লকের কাজে ব্যবহার করা হয় নাই, সেটা আমাদের সাপোর্টিং কাজের জন্য ব্যবহার করা হয়েছে। বরাদ্দ ছাড়া পুরনো সামগ্রী প্রকল্পে ব্যবহারের কোনো সুযোগ নেই জানিয়ে অনুমতি দেওয়ার বিষয়টি পাশ কাটিয়ে যান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এই জায়গাটাতে আমার একটু দ্বিমত আছে। আমরা যে বালি ব্যবহার করতেছি, পাথর প্লাস বালি, এগুলো গুণগত মান অনেক ভালো। আমরা যে গার্ডার করতেছি এখানে আমরা পাকুড় স্টোন ব্যবহার করতেছি। এটা আমাদের এখানে আমাদের 25 LA আসার কথা, সেই জায়গায় আমরা অনেক ভালো 14 থেকে 15 LA সম্পন্ন পাথর ব্যবহার করতেছি। সুষ্ঠু তদন্ত শেষে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা আউলিয়া ঘাটপাড়া পাড়ের মানুষদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রশাসনের নিষেধাজ্ঞার পর প্রকাশ্যে বালু উত্তোলন বন্ধ হলেও শেরপুরে রাত হলেই শুরু হয় পাহাড় খোঁড়াখুঁড়ি। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নদীর বুকে চলে বালু তোলার উৎসব। স্থানীয়রা বলছেন, দিনে কার্যক্রম বন্ধ থাকলেও রাতে সবকিছু চলে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে। তবে প্রশাসন বলছে রাতেও বালু উত্তোলন বন্ধে অভিযান চলছে। সহকর্মী তারিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ট্রাক আসে রাতে, লোডও হয় রাতে। সকাল হবার আগেই সব চুপচাপ, যেন কিছুই হয়নি। শেরপুরের 30টি স্থানে প্রভাবশালী চক্রের ইন্ধনে বালু উত্তোলন রীতিমতো সাইলেন্ট ব্যবসায় পরিণত হয়েছে। দিনে পাহাড় কেটে ও নদী থেকে বালু তুলে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট স্তূপ করা হয়। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গেই সেই বালু তুলে স্থানীয়ভাবে বিক্রি করে একটি চক্র। প্রশাসন অভিযান চালালেও দমানো যাচ্ছে না বালু ও পাহাড় খেকোদের দৌরাত্ম্য। চলতি বছরের 8 এপ্রিল জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার জেল্লাখালী, ভোগাই ও মহারাশি সহ ছোট বড় সবকটি নদীর বালুমহাল বিলুপ্ত ঘোষণা করে প্রশাসক। শ্রীবর্দী উপজেলায় বৈধ বালুমহাল না থাকলেও সেখানকার চিত্র একই। ফলে নদীর পার হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে বনাঞ্চলের মাটি। এতে হুমকিতে পড়েছে পরিবেশ। বাড়ি ভেঙে যাইতেছে গা নদীর ঢলের কারণে। বেকু দিয়ে ডামটাক দিয়ে নিতাছে, দেখতেছেন মনে হয় এলাকাটা ধ্বংস হয়ে যাবো গা। বালুমহাল বন্ধে প্রশাসনের উদ্যোগের মাঠ পর্যায়ে বাস্তবায়ন চান স্থানীয়রা। তো এই বালু উত্তোলন হওয়ার কারণে নদীটা গভীর হয়েছে বেশি, কাঁচাটা সমানে ভাঙতেছে, পাহাড়ি ঢল আসলেই বাড়ি ঘর যাইতেছে। আগে দিনে রাতে এখান থেকে বালু উত্তোলনের ফলে আমাদের নদীটা নদী নাই, এখন ক্ষেত হয়ে গেছে। এদিকে সুশীল সমাজ ও পরিবেশবাদীরা প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছেন। যারা বালু উত্তোলন এবং এর সাথে যুক্ত আছে তারা কিন্তু একটা পলিটিক্যাল পার্টির দল নাম নিয়ে তারা এইখানে তারা যুক্ত আছে। বালু উত্তোলনের চক্রগুলো বেছে নেয় দিনমজুরদের। তারা পেটের তাগিদে কাজ করলেও ধরা ছোঁয়ার বাহিরে থাকে মূল হোতারা। ভাই আমরা গরিব মানুষ, যাই যেটা অর্ডার দেয়
আমরা ওটাই করি। আমরা সারাদিন কাম করে টিয়া দিয়ে যা, আমরা তো জানি না কে ভালো নিয়ে যা। তবে প্রশাসনের দাবি শুধু দিনে নয়, রাতেও নিয়মিত অভিযান চলছে। আমরা সকল অবৈধ বালু মলও বন্ধ করতে সক্ষম হয়েছি। ধরা পড়ছে মাঝে মাঝে আমাদের ইউরো সাহেবরা, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঝে মাঝে গভীর রাতও অভিযান চালাচ্ছে। কঠোর পদক্ষেপ ও টেকসই সমাধানের মাধ্যমে মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। অবশেষে দৃশ্যমান হতে যাচ্ছে পটুয়াখালীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড প্রকল্প। এর মধ্যে প্রকল্প ঘিরে স্বপ্ন দেখছেন স্থানীয়রা। তারা বলছেন, প্রকল্প বাস্তবায়িত হলে খুলে যাবে উপকূলীয় অর্থনীতির চাকা। প্রকল্প কর্তৃপক্ষ জানায় 2026 সালের শুরুতেই বিনিয়োগকারীদের মাঝে দেয়া হবে প্লট সহ আনুষঙ্গিক স্থাপনা বরাদ্দ। তবে ইপিজেডে জমিদাতাদের মাঝে রয়েছে ক্ষতিপূরণের অর্থ না পাওয়া নিয়ে ক্ষোভ। সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরের পচাকোড়ালিয়া মৌজায় স্বপ্নের প্রকল্প পিইপিজেডের কাজ চলছে পুরোদমেই। 2023 সালে কাজ শুরু করা 1443 কোটি টাকার প্রকল্পটি 2026 সালের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে বালু ভরাটের কাজ। আধুনিক সুবিধা সম্পন্ন এই প্রকল্পের অধীনে পর্যায়ক্রমে দেশি বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের মাঝে দেয়া হবে প্লট বরাদ্দ। প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় 2 লাখ মানুষের। তবে যথাসময়ে জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। এই ইপিজেড হওয়াতে আমাদের এই এলাকার গরিব মানুষদের কর্মসংস্থান হবে। আমরা কাজ করি, বাড়ি যাই, খাই, খুব শান্তিতেই আছি। ঢাকা সরকার কাজকর্ম করতাম, এখানে আমাদের বাড়ির পাশে মিল ফ্যাক্টরি হয়েছে, এখানে আমরা কাজবাজ করতে পারবো। 95,000 টাকা করা দিয়েছে, এখন জমি 2 লাখ 3 লাখ 4 লাখ এরকম করা কিন্তু কি দিয়া। এরই মধ্যে শুরু হয়েছে প্রায় 30,000 মিটার ড্রেনেজ, 4টি 6তলা কারখানা ভবন, 4টি 6তলা ভবন এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য পুনর্বাসন ঘর নির্মাণের কাজ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কয়েকটি সাবস্টেশন নির্মাণের কথাও জানান সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। সামনের 2 মাসের ভিতরে আমাদের রিহেবিলিটেশনের কাজ বলতে আবাসনের কাজটা শেষ হয়ে যাবে। এর সাথে কালভার্টের কাজ প্রায় 82 কোটি টাকার কাজ ছিল এখানে। আমাদের আগেই বললাম যে আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে। এখন বাকি 5% বালি ফিলিং হবে এবং লেভেল ড্রেসিং এর কাজ চলতেছে বর্তমানে। 2026 সালের মধ্যেই বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ দেওয়ার কথা জানান প্রকল্প পরিচালক। পূর্ণাঙ্গ কার্যক্রম আমরা জুন 2026 সালের মধ্যেই আমরা প্লট বরাদ্দ শুরু করব এবং জুন 2026-এর মধ্যেই এই ইপিজেডের পূর্ণাঙ্গ কার্যকলাপ শুরু হবে। পিইপিজেডের 1105 কোটি টাকা যোগান দেওয়ার কথা রয়েছে সরকারের নিজস্ব তহবিল থেকে, আর বাকি 338 কোটি টাকা অর্থায়ন করবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2011 সালের আজকের এই দিনে কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বুলেটে প্রাণ হারান কিশোরী ফেলানী খাতুন। হত্যাকাণ্ডের 15 বছর পূর্ণ হলেও এখনও বিচারের আশায় আছে তার বাবা মা ও সীমান্ত এলাকার মানুষ। দেশ বিদেশে আলোচিত এই নির্মম হত্যার বিচার ঝুলে আছে ভারতের উচ্চ আদালতে। ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যাশা করছেন সীমান্তবাসী ও আইন বিশেষজ্ঞরা। সহকর্মী জুয়েল রানার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘ সময় কাঁটাতারের ওপর ঝুলিয়ে রাখা হয় তার মরদেহ, যেন ফেলানী নয়, ঝুলছিল বাংলাদেশ আর মানবিকতা। পরবর্তীতে তার মরদেহের ছবি বিশ্বজুড়ে সৃষ্টি করেছিল তীব্র প্রতিক্রিয়া। আন্তর্জাতিক চাপের মুখে 2013 সালে ভারতে শুরু হয় বিচার কাজ। তবে 2 দফা বিচারেও অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ বেকসুর খালাস পায়। শেষ আশ্রয় হিসেবে 2015 সালে ভারতের উচ্চ আদালতে রিট করেন ফেলানীর বাবা, কিন্তু আজও বিচার মেলেনি। প্রতি বছর 7 জানুয়ারি এলেই ফেলানীর বাবা মা জানান মেয়ের হত্যার বিচার হলে তবেই তারা শান্তি পাবেন। ফেলানীর বিচারটা যদি হয় বিএসএফ ভারতের মারার সাহস পাবে না। বিচারটা যেন করে আর আমার বাচ্চা কাচ্চার ভরণ পোষণ
আর এই যে যে পদেই দাঁড়াক উনি যেন এটা গ্রহণ করে, ওনার কাছে এটাই আমার দাবি। সীমান্তবাসীর মতে ফেলানী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দুই দেশের সীমান্তে হত্যা বন্ধে বড় ভূমিকা রাখবে। এদের বাবা মারে অনেক কষ্ট পাচ্ছে, যাতে সঠিক বিচারটা হয় এই দিক থেকে আমাদের দেশের সরকার যেন আগে লক্ষ্য করে। আমার আবু আম্মু এখনো কান্না করে, আমার বোনের বিচারটা এখনো পাই নাই। আমার বোনের বিচার যেন সুষ্ঠুভাবে বিচার যেন করে দেয়। ফেলানী হত্যার বিচার হলে ভবিষ্যতে বিএসএফ সদস্যরা এমন অপরাধ করতে সাহস পাবে না বলে জানান এই আইনজীবী। এই ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। 15 বছর পেরিয়ে গেলেও আজও সীমান্তে ফেলানীর নাম উচ্চারিত হলে নীরব হয়ে আসে আকাশ বাতাস, আর ন্যায় বিচারের অপেক্ষায় চোখ ভিজে ওঠে একটি অসহায় পরিবারের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।